হাওড়ায় তৃণমূল নেতার বাড়ি, বিরাট বিরাট ঘর এবং অন্দরসজ্জা, রাজকীয়। কোথা থেকে এলো এই কোটি কোটি টাকার আসবাবপত্র? হাওড়ার শিবপুরের তৃণমূল নেতা শামীম আহমেদ, এই নেতার বাড়িতেই সুড়ঙ্গের হদিশ। শিবপুরের চড়া বস্তিতে শামীম আহমেদের 3 তলা বাড়ি। এই বাড়ির ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে এগোলেই চোখ ধাঁধিয়ে যাবে একের পর এক আলিশান ঘর। ঘরগুলিতে কোটি কোটি টাকার ফার্নিচার। সুড়ঙ্গে ঢুকলেই চোখে পড়বে চোখ ধাঁধানো ইন্টেরিয়র ডেকোরেশন। নানা রকমের দামি দামি লাইট। একটি ঘরে 2টি বিছানা, এক একটির দাম কয়েক লক্ষ টাকা। রাজকীয় ড্রেসিং টেবিল, ঘরে 2 থেকে 3টে আলমারি, বেডরুমে সিসি ক্যামেরার মনিটর, ড্রয়িং রুমে দামি দামি সোফা, দোলনা। ঘরের মধ্যে ট্রফি রাখার সেকশন। এরপরেই রয়েছে মডিউলার কিচেন। রান্নাঘর ঘেঁষা ডাইনিং স্পেস, বিরাট বাথটাব। কিন্তু এই সুড়ঙ্গের হদিশ মিলল কিভাবে? রাজ্যে ভোটের ফল প্রকাশ হয় 4 মে। গত 7 মে হাওড়ার শিবপুরের চড়া বস্তিতে বোমাবাজি হয়। বোমাবাজির ঘটনায় আঙুল ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদের दिखे। में बहुत जुल्म भी हो रहा है और सबसे बड़ा बात इस जब तक एनी टाइम बम चल जा रहा है। ये छोटे छोटे घर में बच्चे हैं, औरतें भी हैं कि वो हार्ट पेशेंट है, कोई छोटे छोटे बहुत डर जा रहे हैं। मतलब बस्ती नहीं होगा, मतलब गुंडागर्दी हो गया। ये समझ में नहीं आ रहा है। तो शमीम अहमद से पूछना पड़ेगा ना कि क्यों चला, उनसे पूछना होगा क्यों चला है, आखिर यहाँ पर चलाने का क्या कारण है। শামীম আহমেদকে গ্রেফতার করতে গত শনিবার তার বাড়িতে যায় শিবপুর থানার পুলিশ। বাড়ির দরজায় তখন তালা। তালা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। বাড়িটি বাইরে থেকে জরাজীর্ণ, কিন্তু ভেতরে ঢুকলে একেবারে প্রাসাদ। তৃণমূল নেতার এই বাড়ির 3 তলায় একাধিক ঘর। একটি ঘরের দরজায় তালা। তালা ভাঙতেই খুলে যায় সুড়ঙ্গের দরজা। সিঁড়ি দিয়ে নামতেই চক্ষু চড়ক গাছ। বাড়িতে গিয়ে শামীমের খোঁজ মেলেনি, কিন্তু সুড়ঙ্গের হদিশ পেয়েছে পুলিশ। সুড়ঙ্গ দিয়ে এগোলে একের পর এক চোখ ধাঁধানো ঘর। নিউজ 18 বাংলা। 3 তলা বাড়ি, কিন্তু 3 তলাতে সাধারণভাবে থাকেন এই শামীম আহমেদ। আর পুলিশ যখন 3 তলায় গেল, এই দেখুন বাইরে থেকে ঢোকার ব্যবস্থা। এবার তালা যখন ভাঙলো, লাথি মেরে গুপ্ত ঘরের সিংহদ্বার যখন খুলে গেল, তখন দেখুন কোটি কোটি টাকার সম্পত্তি। ভয়ঙ্কর। কি করে হয়? ওখানে যারা গেছেন পুলিশ কর্মীরা, তারা বলছেন কোন রাজার ঘর নাকি। সরাসরি চলে যাব দেবাশিস চক্রবর্তীর কাছে, আমাদের প্রতিনিধি দেবাশিস। পুলিশ তো গিয়েছিল বোমাবাজির অভিযোগে তদন্তে, তল্লাশি চালাতে, শামীম আহমেদকে পায়নি, কিন্তু এবার কি এইটা নিয়েও তদন্ত শুরু হবে? পুলিশ কি বলছে? দেখো, সাধারণ মানুষ কিন্তু বলছে এটা নিয়ে তদন্ত হোক। তার কারণ একজন
যুবক যে কিনা কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসে 2011 সাল থেকে যোগ দিয়েছেন। তার আগে একটি শপিং মলের 3,500 টাকার মাইনের চাকরি করতেন, বেল্ট চুরি 150 টাকার বেল্ট চুরি করতে গিয়ে ধরা পড়ে, তার চাকরি চলে যায়। তারপরে একটি জুতোর দোকানে চাকরি করে। সেই ছেলে 2011 থেকে 2024 সালে তার বাড়ি দেখে চক্ষু চরকগাছ সাধারণ মানুষ থেকে পুলিশে, তাহলে এই ঘটনা তদন্ত কেন হবে না? কিভাবে এই টাকা এলো তার জন্য কিন্তু বলে দিয়েছে সাধারণ মানুষই। তার কারণ সেই এলাকায় প্রমোটিং থেকে শুরু করে তোলাবাজি সবকিছুই করতো শামীম আহমেদ ওরফে বড়ে। তার একমাত্র হাত কোথায়? রাজনৈতিক হাত। তার স্ত্রী হচ্ছে কাউন্সিলর, আর মধ্য হাওড়ার বিধায়ক প্রাক্তন মন্ত্রী, তার ছত্রছায়ায় থাকতো এই শামীম আহমেদ। একদম। আমরা কথা বলেছিলাম অরূপ রায়ের সঙ্গে। অরূপ রায় কি বললেন দেখি। আমার ঘনিষ্ঠ মধ্য হাওড়ার সমস্ত মানুষ, সমস্ত কর্মীরা আমার ঘনিষ্ঠ, সুতরাং কেউ পার্টিকুলারলি আমার ঘনিষ্ঠ এটা বললে ঠিক নয়। যদি কেউ অন্যায় করে থাকে, আইন যদি হাতে নিয়ে থাকে, পুলিশ উইল টেক অ্যাকশন, তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা রয়েছে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। সেটা কি হয়েছে না হয়েছে আমি দেখিও না, জানিও না। দুর্নীতি করলে এই রকম, তোলাবাজি করলে এই রকম অবস্থা হয়। বারবার দুর্নীতির বিরুদ্ধে বিজেপি বলছে। দিলীপ ঘোষ কি বললেন দেখুন। এর আগে আমরা জাহাজ বাড়ি দেখেছি, আরো কত কত বাড়ি দেখেছি। এই বাড়ি নতুন কিছু না, অনেকে আপনারা জানেন, অনেকে জানেন না, আরো অনেক তথ্য বেরোবে এবং সবার জন্য একই ব্যবস্থা হবে, আইন। পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার, ইডির হাতে গ্রেফতার এবং 10 দিনের ইডি হেফাজত সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। 2022 সালে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022 সালে ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুর নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। দীর্ঘদিন ধরে ইডি স্ক্যানারে ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ভোটের আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় 4 বার নোটিশ পেয়েও হাজিরা দেননি সুজিত বসু। ভোট শেষের পর 1 মে হাইকোর্টের নির্দেশে ইডি দপ্তরে হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি। মঙ্গলবার আদালতে তোলা হয় সুজিত বসুকে। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। 2014 সাল থেকে অয়নশীলের সংস্থা এবিএস ইনফো জোনের মাধ্যমে বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ ইডির। পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। ইডির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সুজিত বসু। এর ডিজিটাল প্রমাণ মিলেছে। চাকরির বিনিময়ে মোটা টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে। সুজিত বসুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা মিলেছে। প্রায় 17 কোটি টাকা তিনি তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। শ্রীভূমিতে একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিলেও টাকা না দেওয়ার অভিযোগ। বিধাননগরের প্রাক্তন বিধায়কের ছেলের রেস্তোরাঁয় জমা পড়েছে প্রায় 6 কোটি টাকা। সুজিত বসুর ছেলের আরেকটি রেস্তোরাঁ রয়েছে। লকডাউনের সময় সেই চাইনিজ রেস্তোরাঁয় 1 কোটি 11 লক্ষ টাকার ব্যবসা দেখানো হয়েছে। এখানেই সন্দেহ হয় কেন্দ্রীয় এজেন্সির। লকডাউনের সময় বন্ধ ছিল রেস্তোরাঁ, সে সময় প্রাক্তন মন্ত্রীর ছেলের রেস্তোরাঁয় কিভাবে কোটি কোটির ব্যবসা? এ নিয়ে বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলেই আদালতে দাবি করেছে ইডি। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে।
আইন তাদেরকে সাজা দেবে। নিউজ 18 বাংলা। আরজি করে এবার নতুন বিজেপি সরকার, প্রথম বিজেপি সরকার গঠন করতে চলেছে বিচার বিভাগীয় কমিশন। শপথের আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজা শেখর মান্থার মুখেও, বিচারপতি রাজা শেখর মান্থার মুখেও একই কথা। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল আরজি করের ঘটনা। কলকাতার প্রথম সারির এই সরকারি হাসপাতালে নৃশংসভাবে খুন ও ধর্ষণ করা হয় এক চিকিৎসককে। সেই ঘটনা তদন্তে এবার বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে বাংলার প্রথম বিজেপি সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। শুনানির শুরুতেই বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন তাঁর ডিভিশন বেঞ্চ এই মামলা ছেড়ে দিচ্ছে। বিচারপতি বলেন, রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গড়ছে। গত শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন অমিত শাহ। নিউ টাউন কনভেনশন সেন্টারে সেই অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, শুধু আরজিকর নয়, সন্দেশখালীর বিচার দিতেও বিচার বিভাগীয় কমিশন গড়া হবে। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টিকে আরও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। সেক্ষেত্রে আরজিকর সহ নারী নির্যাতনের বিষয়ে আমরা পরবর্তী ক্যাবিনেটে সেগুলো করব। তৃণমূল জমানার শেষ 5 বছরে যে কটি ইস্যুকে কেন্দ্র করে জনরোষ তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম আরজিকর। 9 অগস্ট 2024 আরজিকর হাসপাতালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। 13 অগস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার হাতে নেয় সিবিআই। কেন্দ্রীয় সংস্থার তদন্তেও মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামই উঠে আসে। 2025 সালে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দেয় শিয়ালদা আদালত। যদিও এই রায়ে সন্তুষ্ট হতে পারেননি নির্যাতিতার মা বাবা, তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন। আইনি এই লড়াই এখনো চলছে। এমনই পরিস্থিতিতে এবার আরজিকর মামলায় বিচার বিভাগীয় কমিশন তৈরির পথে শুভেন্দু অধিকারীর সরকার। আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা। মামলাটা আজকে রাজাশেখর মান্থা ছেড়ে দিয়েছেন, চিফ জাস্টিসের ঘরেই যাবে, তারপরে উনি ডিসিশন নেবেন কি হবে। যে জুডিশিয়াল কমিশনের কথা বলা হলো, আমরা সিএম এর সঙ্গে কথা বলবো, সিএম এর সঙ্গে কথা বলবো, তারপরে গত ডিসেম্বরে মেসি ইভেন্টকে ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি যুবভারতী ক্রীড়াঙ্গনে। মেসিকে দেখতে না পেয়ে ভাঙচুর যুবভারতী ক্রীড়াঙ্গন। এবার এই ঘটনার নতুন করে তদন্তের ইঙ্গিত দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এই ঘটনার নতুন করে তদন্তের ইঙ্গিত। নিশীথ প্রামাণিকের বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ তৎকালীন ক্রীড়ামন্ত্রীর। ফুটবল তারকার ইভেন্টে বিশৃঙ্খলায় ফের তদন্তের সম্ভাবনা। বিপুল টাকায় টিকিট কিনেও বঞ্চিত হয়েছিলেন দর্শকরা। টিকিটের দাম ফেরানো হবে, এটা একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটা আমরা বোর্ড মিটিং করব, তারপরে সিদ্ধান্তের বিষয় আছে। যে সংস্থা যারা টিকিট বিক্রি করেছিল বা যে সংস্থার মাধ্যমে করা হয়েছিল, আমরা বিষয়টিকে একদম তদন্ত এটা আমাদের নিশ্চিতভাবে হবে এবং তার পরবর্তীতেই এই সিদ্ধান্তগুলো জানানো হবে। আরও কি একটি বড়সড় ইভেন্ট হবে এই বিজেপি সরকারের আমলে? দর্শকদের আক্ষেপ ভোলাতে ফের ইভেন্ট। কলকাতায় ফের ফুটবল ম্যাচ করারও ইঙ্গিত ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের। নিশ্চিতভাবে মেসি কাণ্ডের আমি ফাইল চেয়েছি, ফাইল দেখব এবং প্রয়োজন হলে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে এর পরবর্তী সিদ্ধান্ত কি হবে আমরা নিশ্চিতভাবে আপনাদেরকে জানাবো। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে কথা বলে আমরা আগামী দিনে এমন কোন ধরনের এখানে ম্যাচ করানো হবে এই কলকাতার বুকে, যেটার ফলে হয়তো মেসি কাণ্ডের দুঃখ অনেকটাই মানুষের মন থেকে মুছে। অনুপ্রবেশ রুখতে এবার কি অসম মডেল? তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
भाजपा का मुख्यमंत्री आने के बाद पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। ছাব্বিশের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সব থেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই প্রচারে এসে সুর চড়ান। অভিযোগ করেন অবাধ অনুপ্রবেশের কারণেই বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি। ক্ষমতায় এসে সেই অনুপ্রবেশ রোখার কাজে হাত দিয়েছে বাংলার প্রথম বিজেপি সরকার। বাংলাদেশ সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অসমে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বাংলায় অনুপ্রবেশ রুখতে অসম মডেলের কথা বলেন তিনি। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। বিজেপি শাসিত অসমে অনুপ্রবেশ রুখতে 3D দাওয়াই হিমন্ত বিশ্ব শর্মার সরকারের। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট অর্থাৎ প্রথমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তারপর ডিলিট অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া, সব শেষে ডিপোর্ট অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া, মানে পুশব্যাক। অনুপ্রবেশকারী হস্তান্তরের দীর্ঘ আইনি প্রক্রিয়া, তাই পুশব্যাকের পথে হাঁটে হিমন্তের সরকার। 2026-এ মিডনাইট পুশব্যাক বলে একটি পদ্ধতিও চালু হয়েছে। এক্ষেত্রে অনুপ্রবেশকারীকে সীমান্তের এমন জায়গায় দিয়ে বাংলাদেশে পাঠানো হয় যেখানে সে দেশের কোনো সীমান্তরক্ষী নেই। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। নিউজ 18 বাংলা। 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, এই ঘোষণায় মালদার হবিবপুরে সীমান্তবর্তী এলাকার মানুষ খুবই খুশি। বিশেষ করে কৃষকরা, তারা যে সমস্যা মুখে পড়তেন সেই সমস্যার মুখে পড়তে হবে না বলে তারা আশা করছেন। কাঁটাতারের জন্য জমি দিতে রাজি কৃষকরা। সরকারের তৎপরতায় স্বস্তি সীমান্তবর্তী হবিবপুরে। কাঁটাতারটা যদি 45 দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। বহুবার মাপজোক হয়েছে, কোনো রকম কোনো এখনো ব্যবস্থা হয়নি, দিলে আমরাও সুরক্ষিত হব। কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো, এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, তো গরু চুরি হতো, দুলম্বরি হতো, ফসলের জন্য মানে মাঠ থেকে নিয়ে চলে যেত তারা কেটে চুরি করে। 0 পয়েন্ট দিয়ে তার বেড়া হয়, সেটা হলে খুবই খুশি, খুবই ভালো। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আশাবাদী শিল্প বান্ধব হবে পশ্চিমবঙ্গে। এখানে কর্মসংস্থান হবে প্রচুর পরিমাণে, কারণ এখানে শিল্প হবে, বিদেশি বিনিয়োগ সরাসরি আসবে। কি বললেন দেখুন।
শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করবার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা দলের পক্ষ থেকে মানুষের সামনে, শিল্পপতিদের সামনে, ভিন রাজ্যে বসবাসকারী যারা বিনিয়োগকারী আছেন তাদের সামনে, অনাবাসী ভারতীয় তাদের কাছে একটা বার্তা দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। জুডিশিয়ারির ওপরে যে প্রেশার আছে, যে থ্রেট আছে, সেই পরিস্থিতির বাইরে নিয়ে আসবো। আমরা এখানে আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করি। আমাদের একমাত্র লক্ষ্য এ রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ুক, এ রাজ্যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হোক, আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ভিন রাজ্যে যাওয়া বন্ধ করুক, ঘরের ছেলে ঘরের ভাত খাক। আর বিজেপি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ অ্যাননিমাস। সিনেমা শিল্পেও হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। তিনি বললেন, বহিরাগতরা এবার আর নিয়ন্ত্রণ করতে পারবে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে। কে কি ছবি করবে, কার ছবি রিলিজ হবে লন্ডনে প্রথম, সেটা অন্য কেউ ঠিক করে দেবে। শিল্পের মর্যাদা শিল্পীরা দেবে। ক্লাব দখল হয়ে গেছে। টলিউডটা আমি সভাপতির চেয়ারে থাকবো নিঃসন্দেহে। ওখানে কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি করা হয়েছে সেটা থাকবে না। আপনি তপন সিংহের ছবি করবার জন্য পারমিশন নিতে হয়। লন্ডনে পুরো স্টেট নিয়ে বসে থেকে তাদের বসিয়ে রাখবেন 7 দিন ধরে। 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সর্বস্ব বিক্রি করে একটা ছবি করতে এসেছে, তার উপর আগ্রাসন চাপিয়ে দেবে। সম্পূর্ণভাবে এটা টোটালিটারিয়ানিজম চলেছিল, ওটাকেও শেষ হবে। আর আপনারাও যারা বিজনেস করতে যাবেন সেখানেও যারা কোনো বাধাপ্রাপ্ত না হন, যাকে ফোন করে সরাসরি পুলিশকে ডায়েরি করবে, যে টাকা চাইবে। হুগলিতে পুকুর পরিষ্কারের নামে দুর্নীতির অভিযোগ, ঠেলায় পড়ে এখন আর্থ মুভার নিয়ে আসার অভিযোগ আটকে দিলেন বিজেপি কর্মীরা। আর রাস্তা সারাই নিয়ে অভিযোগ আরো একটা জায়গায়। টাকা কারা নিয়েছে, পুরস্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্টেশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। তৃণমূল পরিচালিত হুগলির বৈদ্যবাটি পুরসভা এখানকার 7 নম্বর ওয়ার্ডে 2টি পুকুর পরিষ্কার করতে টাকা বরাদ্দ করা হয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বরাদ্দ করা হয় মোট 11,13,000 টাকা। টাকা বরাদ্দ হলেও পুকুর পরিষ্কার হয়নি, এই অভিযোগে সোমবার সকালে সরব হন বিধায়ক থেকে স্থানীয়রা। টাকা কারা নিয়েছে, পুরস্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্টেশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। সোমবার সকালে অভিযোগের পর সোমবার রাতেই আর্থ মুভার এনে পুকুর সংস্কারের কাজ করেন স্থানীয় কংগ্রেসের কাউন্সিলর, যা আটকে দেয় বিজেপি। এটা তদন্ত করা হবে। 8 লক্ষ টাকা কি লাগে এইটুকু পানা তুলতে গেলে? সেটা তো জনগণকে জানতে হবে। 156 খানা বুথ, 157 খানা বুথ, এই দুটো বুথে একই অবস্থা, দুটোই বুথে গন্ডগোল। আর খুঁজলে আরো বেরোবে। এতে লুকিয়ে লুকিয়ে করার দরকার কি আছে? হোক না, জনগণ জানুক না। কাজটা ভোটের আগে আরম্ভ হয়েছে, ভোটের জন্য বন্ধ আছে। তো আমি তো জানি, ওয়ার্ক করে দেখেছি, এবারে ম্যানুয়ালি কাজটা হয়েছে, এরপরে জেসিবি দিয়ে কাজ করা। দাদা এসেছিলেন বলেই আরও আমি পেছনে ওনাদের লেগেই আছি যে কন্টিনিউ কাজ করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মেন রাস্তায় তো রাত্রে ছাড়া উপায় নেই। আমি চাইবো না আমার এখানে কোনো রকম দুর্নীতি হোক, কোনো মতে দুর্নীতি আমিও মানে বরদাস্ত করবো না, কারণ এটা আমার দায়িত্ব। সুতরাং আমি আমার কাজটা বুঝে নেব। বাঁকুড়ার বিষ্ণুপুরের 5 নম্বর ওয়ার্ড এখানকার রূপকথা সিনেমা মোড় থেকে কুঁদকুঁদা বাজার গ্রামের 500 মিটার রাস্তা ভাঙাচোরা। স্থানীয়দের দাবি ভোটের আগে এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়, ভোট শেষের পরে আবার চলছিল রাস্তা সারাই। কিন্তু অভিযোগ খারাপ মানের সামগ্রী দিয়ে রাস্তা বানানো হচ্ছে, তাই হাত দিলেই হাতে উঠে আসছে পিচ। এই অভিযোগে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। আমরা সবাই দাঁড়িয়েছিলাম যে মানে পাতলা করে ঢালছে, একদম পাতলা। ম্যানেজারকে ডাকুন একবার, শিডিউলটা আমরা দেখতে চাই। উনি বলে আমার কাছে শিডিউল নেই, পৌরসভায় চলে যাও, কোনো কাগজ নাই বলে দিচ্ছে। আমরা চাইছি কাগজ নিয়ে আসুক, ভালো করে কাজ হোক, যেটা লেখা হবে সে দিয়ে কাজ হোক। আমরা কালকে দেখে নেবো, সবাই সাধারণ মানুষ আসবো যে কি এস্টিমেট আছে, কি বলেছে, শিডিউল দেখা কাজ হোক। কাজ হোক, কিন্তু কাজ যেন প্রপার ওয়েতে হয়। চুরিদারি চলবে না। কাটমানি যাকে যাকে দিয়েছেন তারা সামনে আসুক। নিয়ম মেনে রাস্তা হচ্ছিল বলেই তো আমাদের সন্দেহ। যখন শিডিউল দেখাতে পারছেন না, তার মানে নিয়ম মেনে হয়নি। হুগলি থেকে রানা কর্মকার এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।